না ম্যাম, একরকম রুটিন পাইনি। গত সপ্তাহে তো, এটা তো আজকে বুধবার চলে আসলো, গত শনিবারে তো দেওয়ার কথা ছিল। যাই হোক, আহ, ম্যাম আমাদের তো ফর্ম ফিল আপ হয় আজকে নাই। আরে না, ওই ওই পরীক্ষা না, ওই যে প্রিন্সিপাল স্যার আমরা মিলে, মানে স্যার বলছিলেন, আমরাও ঠিক করছিলাম যে তোমাদের মানে সাবজেক্ট ওয়াইজ অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য আর কি, ভাইবা। যেহেতু অনলাইনে তো আর রিটেন নেওয়া পসিবল না, আমরা চাইছিলাম যে ভাইবা নিতে, টপিকস ঠিক করে দিলে ভাইবা দিবা তোমরা, এরকম। তাতে শুরুতেই তো আর খুব বেশি পারফরমেন্স থাকবে না সবার, মানে একটু কাম ব্যাক করা পড়াশোনাতে। স্যার হয়তো হবে, দেখা যাক। এর মধ্যে আমার আর আলাপ হয় নাই স্যারদের সাথে। তা আজকে আমরা লাইপোপ্রোটিন মেটাবলিজমটা পড়ি। খুব শর্ট করে আমি তোমাদেরকে লাইপোপ্রোটিনটা শেষ করে দেই। আর লিপিডের কিছু অংশ আমাদের বাকি ছিল, সেগুলো ইনশাল্লাহ আমরা কালকে শুরু করব। লাইপোপ্রোটিনটা কি? লাইপোপ্রোটিন হচ্ছে লিপিড প্লাস প্রোটিন, তোমরা নাম দেখেই বুঝতে পারো এটা হচ্ছে লিপিড প্লাস প্রোটিন। এটা একটা কমপ্লেক্স লিপিড। লিপিডকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে তিন ধরনের লিপিড ছিল: সিম্পল লিপিড, কমপ্লেক্স লিপিড, আর হচ্ছে ডিরাইভড লিপিড। তো লাইপোপ্রোটিন যেটা, সেটা হচ্ছে কমপ্লেক্স লিপিড। এটাতে থাকবে কি, লিপিড থাকবে আর হচ্ছে একটা স্পেসিফিক প্রোটিন থাকবে যেটার নাম হচ্ছে কি অ্যাপোলাইপোপ্রোটিন। এই লাইপোপ্রোটিনের আসলে মেইন ফাংশনটা কি? মেইন ফাংশনটা হচ্ছে, আমরা জানি যে লিপিডটা হচ্ছে ওয়াটার ইনসলিবল। হ্যাঁ, তো লাইপোপ্রোটিন যেটা, তাদের কাজ হচ্ছে এই ওয়াটার ইনসলিবল লিপিডকে তারা একুয়াস প্লাজমাতে সলিবল করে। They keep water insoluble lipid in solution of aqueous plasma and provide mechanism for transporting their lipid component to and from the tissue. লাইপোপ্রোটিনের স্ট্রাকচারের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে। স্ট্রাকচার হচ্ছে তিনটা লেয়ারে। প্রথমে হচ্ছে একবারে কোর, যেটা মানে একেবারে ভিতরে যেটা, সেখানে থাকবে হচ্ছে যেগুলো ইনসলিবল, যেমন টিএজি আর হচ্ছে কোলেস্ট্রল এস্টার। তার বাইরে থাকবে রিলেটিভলি যেগুলো ওয়াটার সলিবল, যেমন হচ্ছে ফসফোলিপিড আর হচ্ছে ফ্রি কোলেস্ট্রল। আর একেবারে বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে কি অ্যাপোপ্রোটিন। যেমন এই যে ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটা ঠিক এইভাবে আঁকতে হবে এমন কোনো কথা নাই। এটা তোমরা যেভাবেই পারো আঁকবা, এবিসি বইতেও ভালো ছবি আছে। যে একেবারে কোরে থাকবে যেগুলো একেবারে ওয়াটার ইনসলিবল, যেমন টিএজি, কোলেস্ট্রল এস্টার। তার বাইরের দিকে থাকবে অ্যাম্ফিপ্যাথিক লিপিড গুলা, মানে যেগুলা কিছু এক্সটেন্টে ওয়াটার সলিবল, যেমন ফসফোলিপিড আর হচ্ছে কি কোলেস্ট্রল। ফসফোলিপিড এবং কোলেস্ট্রল। আর একেবারে বাইরে এই যে ব্লু কালার, যেটা এই ব্লু কালার একেবারে বাইরে যে কোটিংটা থাকবে সেটা হচ্ছে কি অ্যাপোলাইপোপ্রোটিন। এটা কিন্তু পরীক্ষাতে আসে, তোমরা পরীক্ষার প্রশ্ন ঘাটলে নিশ্চয়ই দেখবা যে অর্গানোগ্রাম অথবা অর্গানাইজেশন অফ লিপিড ইন লাইপোপ্রোটিন, এরকম একটা কোয়েশ্চেন পরীক্ষাতে আসে। তখন তোমাদেরকে এই ছবিটা ড্র করতে হবে। ইলেকট্রোফরেটিক মোবিলিটি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এট ফার্স্টে যে ব্যান্ড তৈরি হয় সেটা হচ্ছে কাইলোমাইক্রন, তারপরে যেটা তৈরি হবে এলডিএল, তারপরে যেটা তৈরি হয় ভিএলডিএল, এবং একেবারে লাস্টে অ্যানোডের কাছে যেটা তৈরি হয় সেটা হচ্ছে এইচডিএল, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনকে আমরা বলি আলফা লাইপোপ্রোটিন। তোমরা অলরেডি যেহেতু পুরা কোর্সটাই তোমাদের শেষ, তোমরা জানো আমরা যখন ডিসলিপিডেমিয়ার ক্লাসিফিকেশন করি তখন কিন্তু এই আলফা বিটাটা চলে আসে। আদারওয়াইজ লাইপোপ্রোটিন মেটাবলিজমে আলফা বিটা এখন আর লাগবে না। তো এসডিএল এ হচ্ছে, এসডিএল কে আমি বলি আলফা লাইপোপ্রোটিন, আর এলডিএল কে আমরা বলি কি বিটা লাইপোপ্রোটিন, আর মাঝখানে যেটা হচ্ছে ভিএলডিএল সেটাকে আমরা বলি প্রি বিটা লাইপোপ্রোটিন। কিন্তু লাইপোপ্রোটিনের ক্লাসিফিকেশন আমরা যখন বলবো তখন প্রথমে বলবো কাইলোমাইক্রন, তারপরে ভেরি লো ডেন্সিটি, দেন লো ডেন্সিটি, দেন হাই ডেন্সিটি। তার মানে আমরা ডেন্সিটি অনুযায়ী, মানে একেবারে উপরে যেটা সেটা ডেন্সিটি খুবই কম, আর একেবারে নিচে যেটা মানে এসডিএল, এটা হচ্ছে হাই ডেন্সিটি। আর আরেকটা জিনিস বলতে পারো যে একেবারে উপরে যেটা সেটার সাইজ সবচেয়ে বড় কাইলোমাইক্রন, তারপরে ভিএলডিএল, এলডিএল, এসডিএল, সবচেয়ে ছোট হচ্ছে এসডিএল। তাহলে ডেন্সিটি বেশি হচ্ছে নিচের দিকে আর সাইজ বড় হচ্ছে উপরের দিকে। ঠিক আছে, এখন আসো আমরা যে মেইন ক্লাসিফিকেশনটা আমাদের লাইপোপ্রোটিন, সেটা হচ্ছে কাইলোমাইক্রন, ভিএলডিএল, এলডিএল এবং এসডিএল। তিনটা জিনিস এখান থেকে জানতেই হবে, সেটা হচ্ছে সোর্স কি, সোর্স কি,
এটার মধ্যে মেইন লিপিড কি আছে আর অ্যাপোপ্রোটিন গুলা কি আছে। তো কাইলোমাইক্রন কাইলোমাইক্রন তৈরি হয় হচ্ছে ইন্টেস্টাইনে। এটার মধ্যে মেইন যে লিপিড আছে সেটা হচ্ছে টিএজি, এবং মেইন যে অ্যাপোপ্রোটিন আছে সেটা হচ্ছে বি48 ভিএলডিএল, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এটা তৈরি হয় হচ্ছে লিভারে। এটার মেইন লিপিড হচ্ছে টিএজি, আর যে অ্যাপোপ্রোটিন আছে সেটা হচ্ছে বি100। এলডিএল, এলডিএল তৈরি হয় ফ্রম ভিএলডিএল ইন ব্লাড, ব্লাডে তৈরি হয়, থেকে ভিএলডিএল থেকে তৈরি হয়। এটার মধ্যে মেইন যে লিপিড আছে সেটা হচ্ছে কোলেস্টেরল, আর মেইন যে অ্যাপোপ্রোটিন আছে সেটা হচ্ছে বি100। এসডিএল তৈরি হয় লিভার এবং ইন্টেস্টাইন থেকে, মেইনলি লিভার থেকে। এটার মধ্যে যে লিপিড আছে সেটা হচ্ছে ফসফোলিপিড এবং কোলেস্টেরল। যে অ্যাপোপ্রোটিন আছে সেটা হচ্ছে অ্যাপোএসিই। ঠিক আছে? ইয়েস ম্যাম। ক্যাচ করতে পারতেছো নাকি আবার রিপিট করবো? আমি তো অনেক র্যাপিডলি বলে গেলাম। বুঝতে পেরেছি ম্যাম। ভেরি গুড। তাহলে আমাদের মনে রাখতে হবে কাইলোমাইক্রন তৈরি হবে ইন্টেস্টাইন থেকে, ভিএলডিএল লিভার থেকে, এলডিএল ইন ব্লাড ফ্রম ভিএলডিএল, এসডিএল হচ্ছে লিভার ইন্টেস্টাইন থেকে। এবং প্রথম দুইটা হচ্ছে টিএজি রিচ, এলডিএল হচ্ছে মেইনলি কোলেস্টেরল রিচ, আর এসডিএল হচ্ছে ফসফোলিপিড এবং কোলেস্টেরল রিচ। কাইলোমাইক্রনের গায়ে যে অ্যাপোপ্রোটিন থাকবে তার নাম হচ্ছে অ্যাপোবি48। ভিএলডিএল এর গায়ে যেটা থাকে সেটা হচ্ছে বি100, এলডিএল এর গায়ে থাকে বি100, এসডিএল এর গায়ে থাকে অ্যাপোএ, সি এবং ই। ডি থাকে না, এটা আমি যেখান থেকে ফিগারটা নিছি ওখানে লেখা ছিল, ডিটা বলবা না, অ্যাপোএ, সি এন্ড ই। এখন আসো অ্যাপোলাইপোপ্রোটিনের কাজ কি। এটা রিটেনে আসতে পারে যে অ্যাক্টিভেট মেনি এনজাইম ইন দ্য লাইপোপ্রোটিন মেটাবলিক পাথওয়ে, মেইনটেইন দ্য স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি ম্যাম অফ একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম এসডিএল কে গুড কোলেস্টেরল বলে যে, এটা একটু বলে দিলে ভালো হতো ম্যাম, এটা মনে আসতেছে না। আসি না, এসডিএল পর্যন্ত আসি, এসডিএল এ আসি। হ্যাঁ, আমরা সিকোয়েন্স অনুযায়ী যাই, আর আমি খুব শর্টকাট করে তোমাদেরকে পড়াবো। আমি চেষ্টা করবো এই ক্লাসে লাইপোপ্রোটিন শেষ করতে, এবং তোমরা চেষ্টা করবা ফিগার আঁকতে, ফিগার এঁকে জিনিসটাকে ডেসক্রাইব করতে। কারণ পরীক্ষাতে তোমরা বুঝো আমাদের কাছে যখন প্রফের খাতা আসে তখন কিন্তু অনেক খাতা আসে। হ্যাঁ, এবং দেখা গেছে যে যার যেদিন ভাইবা সেদিনই আমাদেরকে খাতা জমা দিয়ে দিতে হয়। তো ওই হিসাব করলে মানে আমি তো মেইন ফোকাস দিব হচ্ছে তোমার ফিগারটার উপরে, ফিগারটা খুব ভালো করে আঁকবা, তারপরে সময় অনুযায়ী ডেসক্রিপশন লিখবা। তাইলে আমরা চলে যাচ্ছি হচ্ছে অ্যাপোলাইপোপ্রোটিনের ফাংশন গুলাতে। অনেক ফাংশন আছে, মেইন ফাংশন হচ্ছে যেটা লাইপোপ্রোটিন মেটাবলিজমের এনজাইম গুলাকে অ্যাক্টিভ করে, লাইপোপ্রোটিনের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি মেনটেন করে, facilitate the uptake of lipoprotein in cell through their recognition by specific cell surface receptor, can act as lipid transfer protein. ধ্রুবর কি এখন সকাল হয়েছে? ম্যাম একটু লেট হয়ে গেছে ম্যাডাম আজকে। প্রতিদিনই তো আমি দেখি, আজকে আবার কি? প্রতিদিনই দেখি যে 10-15 মিনিট পরে ঢুকো, আবার কতক্ষণ পরে নাই হয়ে যাও। ম্যাম থাকি তো ফুল ক্লাস। থাকলেই ভালো, পড়াশোনা ভালো করে করো। তারপরে হচ্ছে কি লিপিড ট্রান্সপোর্টে কি কি এনজাইম থাকে? লাইপোপ্রোটিন লাইপেজ লাগে, হেপাটিক লাইপেজ লাগে, লেসিথিন, কোলেস্টেরল অ্যাসাইল ট্রান্সফারেজ লাগে। তোমরা চাইলে তোমাদের এবিসি বইতেও কোথাও আছে, প্রবাবলি লিপিং কোটেও আছে, সত্যনারায়ণও থাকবে। বিভিন্ন ধরনের লাইপেজ আছে, যেমন ধরো গ্যাস্ট্রিক লাইপেজ আছে, অ্যাসিড লাইপেজ আছে, লাইপোপ্রোটিন লাইপেজ আছে, হেপাটিক লাইপেজ আছে। যে পারো মানে যে মনে করো যে আমি পারবো, সে এটা শিখার চেষ্টা করবে যে কয়েকটা 5-6টা লাইপেজ আছে, সেই 5-6টা লাইপেজের নাম এবং ফাংশন। এই এনজাইম গুলোর কাজ আমরা আস্তে আস্তে যখন লাইপোপ্রোটিন মেটাবলিজম পড়বো তার সাথে সাথে চলে আসবে। এখন আসো এটা একটা ছবির মাধ্যমে জাস্ট মানে বুঝানো। আমরা জানি যে কাইলোমাইক্রন যেটা না, কাইলোমাইক্রন এক্সোজেনাস লিপিড ট্রান্সপোর্ট করে, কোনো সন্দেহ আছে? কাইলোমাইক্রন কি করে? আমাদের যে ডায়েটারি লিপিড আছে, আমরা যে ডায়েটারি লিপিড খাই, যেমন টিএজি, ফসফোলিপিড এবং
কোলেস্টেরল এস্টার। এই যে ডায়েটারি লিপিড গুলা কি হয়, এই যে মাইসেলির মাধ্যমে এন্টেরোসাইটে ঢুকে, এন্টেরোসাইটে ঢুকার পরে মানে এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন যেগুলো ছিল তারা এন্টেরোসাইটের মাধ্যমে মাইসেলির মাধ্যমে এন্টেরোসাইটে ঢুকে, তারা রিএস্টেরিফাইড হয়ে আবার টিএজি, ফসফোলিপিড এবং কোলেস্টেরল এস্টার তৈরি করে, যেটা ApoB48 এর কোটিং এর মাধ্যমে কাইলোমাইক্রন তৈরি করে। তাহলে আমরা যদি বলি যে কাইলোমাইক্রনের কাজ কি, তাহলে তুমি বলতে পারো যে কাইলোমাইক্রনের কাজ হচ্ছে এক্সোজেনাস লিপিড ট্রান্সপোর্ট করা। বাকি সবগুলো এন্ডোজেনাস লিপিড ট্রান্সপোর্ট করে, বডিতে যে হয় সেগুলো ট্রান্সপোর্ট করে। এর মধ্যে আমরা জানি যে এইচডিএলটা হচ্ছে গুড কোলেস্টেরল, সে পেরিফেরাল টিস্যু থেকে কোলেস্টেরল ধরে লিভারে নিয়ে যাবে। এলডিএল হচ্ছে ব্যাড কোলেস্টেরল, সে লিভার থেকে কোলেস্টেরল পেরিফেরাল টিস্যুতে নিয়ে যাবে। আর ভিএলডিএল কি করে, মেইনলি ট্রাইএসাইল গ্লিসারাইড কে লিভার থেকে টিস্যুতে নিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শর্টকাট ফাংশন। কাইলোমাইক্রন এক্সোজেনাস লিপিড ট্রান্সপোর্ট করবে, এইচডিএল পেরিফেরাল টিস্যু থেকে কোলেস্টেরল নিয়ে যাবে লিভারে, এলডিএল কি করবে, লিভার থেকে পেরিফেরাল টিস্যুতে নিয়ে যাবে, আর ভিএলডিএল এটা হচ্ছে ট্রাইএসাইল গ্লিসারাইড কে ট্রান্সপোর্ট করবে লিভার থেকে টিস্যুতে। মানে এটাও খারাপ, একমাত্র এইচডিএল ছাড়া বাকি সবগুলো অ্যাথেরোজেনিক, এটা মনে রাখবা, তাইলেই হবে। সবগুলা লিভার থেকে পেরিফেরাল টিস্যুতে নিয়ে যাবে। এখানে সব ফাংশন গুলা বলা আছে, তোমরা তোমাদের মতো করে পড়ে নিবা, আমি আর এগুলাতে সময় নষ্ট করবো না। এখন আসে মেটাবলিজম অফ কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন কিভাবে মেটাবলিজম হয়, আমি ফিগারটা নিছি লিপিং কট থেকে, যেহেতু এবিসি বইয়ের কোনো সফট কপি ইন্টারনেটে অ্যাভেলেবল না, ছবিটা নিছি আমি হচ্ছে লিপিং কট থেকে, এবং ডেসক্রিপশনটা মোটামুটি লিপিং কট এবং এবিসি মিলায় আমি তোমাদেরকে বলতেছি। আমাদের যে ইন্টেস্টাইন, এতক্ষণ আমি যেটা বললাম, ইন্টেস্টাইনে কি হচ্ছে, আমাদের নেসেন্ট কাইলোমাইক্রন তৈরি হয়। তোমাদের কি লিপিডের ডাইজেশনটা মনে আছে? লিপিডের ডাইজেশন অ্যাবজর্পশনটা কি মনে আছে? মনে যদি থাকে ভালো, আর মনে যদি না থাকে তাইলে আজকে এবিসি বই থেকে একবার দেখে নিবা যে নেসেন্ট কাইলোমাইক্রন কিভাবে তৈরি হয়। তো নেসেন্ট কাইলোমাইক্রন আমাদের ইন্টেস্টাইনাল যে সেল মানে এন্টেরোসাইটের মধ্যে তৈরি হবে। এক্সোজেনাস লিপিড গুলা টিএজি, কোলেস্টেরল এস্টার এবং ফসফোলিপিড coated with ApoB48 to form chylomicron. This chylomicron released by exocytosis to the lymphatic system, then thoracic duct হয়ে এটা যাবে কোথায়, নেসেন্ট জেনারেল সার্কুলেশনে যাবে। তাহলে প্রথমে আমরা যদি বলি, এক নাম্বার হচ্ছে স্টেপ হচ্ছে সিনথেসিস অফ ApoB48 ইন ইন্টেস্টাইন। যেহেতু এটা ইন্টেস্টাইন, সিনথেসিস অফ ApoB48 ইন ইন্টেস্টাইন। তারপরে তোমরা বলতে পারো যে সিনথেসিস এন্ড রিলিজ অফ নেসেন্ট কাইলোমাইক্রন। এটা জাস্ট তোমরা লিপিড অ্যাবজর্পশন থেকে এনে বসাই দিলে এখানে কোনো প্রবলেম নাই। তারপরে কি হবে, ম্যাচুরেশন হবে। ম্যাচুরেশনটা কিভাবে হবে দেখো, chylomicron receive ApoC2 and ApoE from HDL. Chylomicron receive ApoC2 and ApoE from HDL and become mature chylomicron. And in this stage, যেহেতু এটা TAG rich, হ্যাঁ আমরা বলছি যে কাইলোমাইক্রন এবং VLDL দুইটাই হচ্ছে TAG rich, এবং এই স্টেজে সে কি করবে, সাম টিএজি, সে কিছু টিএজি দিবে HDL কে, এবং HDL থেকে সে কিছু কোলেস্টেরল নিবে। তাইলে এটাকে আমরা বলবো মডিফিকেশন। তাইলে মডিফিকেশনটা কিভাবে হবে, কাইলোমাইক্রন রিসিভ কোলেস্টেরল এস্টার। তোমরা চাইলে এখানে আরেকটা এরো দিয়ে আরেকটা ছবি বসায় দিতে পারো যে কাইলোমাইক্রন রিসিভ কোলেস্টেরল এস্টার ফ্রম HDL and give TAG in exchange of cholesterol ester. এখানে আরেকটা ছবি তোমরা চাইলে ছোট করে একটা গোল দিয়ে দেখাইতে পারো যে এটা থেকে TAG যাবে আর HDL থেকে কোলেস্টেরল এস্টার আসবে। তাহলে স্টেপ হচ্ছে চারটা। একটা হচ্ছে সিনথেসিস অফ ApoB48 in intestine, আরেকটা হচ্ছে সিনথেসিস এন্ড রিলিজ অফ নেসেন্ট কাইলোমাইক্রন, দেন ম্যাচুরেশন হবে by receiving ApoC2 and ApoE from HDL, then exchange হবে TAG from chylomicron and cholesterol ester from HDL. এই মডিফিকেশন হওয়ার পরে কি হবে, degradation of TAG of chylomicron in peripheral tissue by lipoprotein lipase. এই যে lipoprotein lipase কি করবে, আমাদের যে কাইলোমাইক্রনের যে টিএজি আছে এই টিএজিটাকে সে ডাইজেস্ট বা হাইড্রোলাইসিস করবে, করে তৈরি করবে কি, ফ্রি ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল। ফ্রি ফ্যাটি অ্যাসিড ইজ, শুনতে পাচ্ছো,
Fatty acid moves to the cell for Yes, জি storage. ম্যাম। Fatty acid goes for storage and glycerol is taken up by the liver for further metabolism. So after digestion of TAG, the size of chylomicron is reduced by 75%. By 75%. And now ApoC2 is back to HDL and the remaining product is known as chylomicron remnant. এই যে দেখতে পাচ্ছ আমাদের যে ম্যাচিউর কাইলোমাইক্রনটা কত বড় ছিল। সো টিএজি যখন ডাইজেস্ট হয়ে গেল তখন এটার সাইজ 75 ভাগ কমে যাবে এবং এই যে অ্যাপোসিটুটা সে নিছিল এই অ্যাপোসিটু আবার ব্যাক করবে এসজিএল। তো তখন যে পোর্শনটা রয়ে যাবে সেটাকে আমরা কি বলবো, কাইলোমাইক্রন রেমনান্ট বলবো। দিস কাইলোমাইক্রন রেমনান্ট গোস টু লিভার, লিভারে যাবে। এখন লিভার চিনবে কিভাবে এটা কাইলোমাইক্রন রেমনান্ট? ভাইবাতে জিজ্ঞেস করবে বাই অ্যাপোই, ওই বাই অ্যাপোই। সো লিভারে যাওয়ার পরে কি হবে, হেপাটোসাইট রিকগনাইজ chylomicron remnant with the help of ApoE and then internalize them by receptor mediated endocytosis to metabolize the constituents of chylomicron remnant. ক্লিয়ার? আর রিপিট করতে হবে? না ম্যাম। না ম্যাম। ভেরি গুড। এখন আমরা চলে যাচ্ছি ভিএলডিএল মেটাবলিজমে। সেম একই স্টেপ, মোটামুটি একই স্টেপ। আমরা বলবো যে অ্যাপোবি 100 সিনথেসিস অফ অ্যাপোবি 100 ইন লিভার, তারপরে আমরা বলবো যে সিনথেসিস এন্ড রিলিজ অফ ন্যাসেন্ট ভিএলডিএল। ভিএলডিএলটা কি হবে, আমাদের লিভারে যে এন্ডোজেনাস লিপিড যেটা তৈরি হয় যেমন টিএজি, কোলেস্টেরল এস্টার, ফসফোলিপিড, যেগুলো তৈরি হয় তারা কি হবে, এই যে অ্যাপোবি 100 এর সাথে মিলে তারা ন্যাসেন্ট ভিএলডিএল তৈরি করে। এই ন্যাসেন্ট ভিএলডিএল এক্সোসাইটোসিস এর মাধ্যমে হেপাটিক সাইনোসয়েড হয়ে জেনারেল সার্কুলেশনে চলে যাবে। গেল সিনথেসিস এন্ড রিলিজ অফ ন্যাসেন্ট ভিএলডিএল। এখন সেই আগের মতো ম্যাচুরেশন হবে। ম্যাচুরেশনটা কি হবে, যে nascent VLDL receive ApoC2 and ApoE from HDL and become mature VLDL. Become mature VLDL. সেম আগের মতো এখানে তোমরা আরেকটা অ্যারো দিয়ে আরেকটা বল বসায় তোমরা দেখাইতে পারো যে কিছু মডিফিকেশন হবে, যে on coming to blood VLDL receive cholesterol ester from HDL and in exchange give TAG and free cholesterol to HDL. ঠিক আছে, একই জিনিস, যে সে HDL থেকে কোলেস্টেরল নিবে এবং VLDL তাকে কিছু TAG দিবে। তারপরে কি হবে, টিস্যুতে যাওয়ার পরে লাইপোপ্রোটিন লাইপেজ এই VLDL এর TAG যেটা আছে, TAG রিচ, দেখো কত বড় করে TAG টা দেখাচ্ছে এখানে। এই TAG এর মানে হাইড্রোলাইসিস করবে, করে আবার আগের মতো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হবে। ফ্যাটি অ্যাসিড স্টোরেজে চলে যাবে, গ্লিসারল লিভারে যাবে ফর ফার্দার মেটাবলিজম। So after losing the TAG, the size of VLDL is reduced by 75%, which is known as ApoC2 is returned back to ApoC2 and is returned back to কি বলবো HDL, এবং এই যে রিমেইনিং যে পোর্শনটা রয়ে গেল সেটার নাম হচ্ছে আইডিএল বা ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন বা ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন। ঠিক আছে, এই ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন যেটা বা ভিএলডিএল রেমনান্ট যেটা, যদি সেটা ভিএলডিএল মেটাবলিজম হয় তাহলে বলবা যে 50% goes to liver, ওই লিভারে যাওয়ার পরে আবার হেপাটোসাইট recognize them with the help of ApoE and internalize them by receptor mediated endocytosis for further metabolism, and 50% become LDL in circulation, যেটা আমরা বলতেছিলাম যে এলডিএল এর উৎপত্তি হচ্ছে কোত্থেকে, ভিএলডিএল থেকে ম্যাম, লিভারে। from VLDL in blood, লিভার না, ইন ব্লাড। এলডিএল এর তৈরি হয় ইন ব্লাড, লিভার থেকে তো বের হয়ে গেছে, ভিএলডিএল বের হয়ে গেছে না, এই যে লিভার থেকে সে সার্কুলেশনে চলে আসছিল। সো ইন ব্লাড এলডিএল ইজ প্রডিউসড ফ্রম ভিএলডিএল। এখন এলডিএল মেটাবলিজম সম্বন্ধে আসলে খুব একটা বেশি কিছু বলার নাই এখানে। তোমরা যদি বলতে চাও এই যে আইডিএলটার মধ্যে কি কি আছে, কোলেস্টেরল রিচ ম্যাম এটা।
এই যে আমরা এখন দেখবো এই যে আইডিয়াল আছে, হ্যাঁ, যে আইডিয়ালটা এখানে তৈরি হচ্ছে, এই আইডিয়ালটা হেপাটিক লাইপেজ আসবে। হেপাটিক লাইপেজ এসে কি করবে? hydrolyze the majority of remaining TAG and phospholipid of ideal, মানে যেটুকু রয়ে গেল, যেটুকু টিএজি এবং ফসফোলিপিড রয়ে গেল সেগুলাকে হেপাটিক লাইপেজ, এইখানে তোমরা এইচএল বা হেপাটিক লাইপেজ লিখতে পারো। লিখে তোমরা লিখতে পারো যে রিমেইনিং টিএজি and phospholipid is hydrolyzed by hepatic lipase, এবং with this change this ideal is converted to LDL. তাইলে হেপাটিক লাইপেজ এসে কি করবে? এখানে আর বেশি কিছু বলার নাই, আমাদের যে ভিএলডিএল রেমনান্ট বা আইডিয়াল যেটা তৈরি হয়েছিল, সেই আইডিয়ালের মধ্যে কিছু টিএজি বা ফসফোলিপিড যা ছিল, হেপাটিক লাইপেজ সেটাকে ডাইজেস্ট করে ফেলবে, করে এটাকে কি করবে? এলডিএল তৈরি করবে। সো এলডিএলটা হচ্ছে মেইনলি কোলেস্টেরল রিচ, এখন যে এলডিএল তৈরি হলো, এই এলডিএল এর ফেট কি? এই যে এলডিএলটা তৈরি হলো, এলডিএল কিন্তু আর বেশি কিছু নাই, তো মেটাবলিজমে আর বেশি কিছু নাই, কিন্তু এলডিএল এর ফেট পরীক্ষাতে আসে। ফেট কি? 70% এলডিএল। এই যে 70%, তোমরা যদি অ্যারো দিয়ে দেখাইতে চাও, এখানে লিখতে পারো যে 70% এলডিএল is catabolized in liver and 50% LDL is catabolized in 30%, sorry, 70% হলো 30% LDL is catabolized in peripheral tissue. So endocytosis যে LDL, এই যে LDL সেটা পেরিফেরাল টিস্যুতে হোক অথবা লিভারে হোক, এই যে এন্ডোসাইটোসিস হওয়ার পরে এলডিএল কি করবে? রিলিজ করবে ফ্রি কোলেস্টেরল, এবং এই ফ্রি কোলেস্টেরলের কি ফেট কি বলো? এই ফ্রি কোলেস্টেরলের ফেট কি হতে পারে? ম্যাম ফ্রি এই যে কোলেস্টেরলটা LDL, ম্যাম কোলেস্টেরল হবে। এই যে এলডিএল, এই এলডিএল আমরা কি বললাম? কোলেস্টেরল রিচ বললাম না? তো আমরা বললাম যে 70% মেটাবলিজম হবে লিভারে আর 30% হবে পেরিফেরাল টিস্যুতে। পেরিফেরাল টিস্যু বলতে আবার প্রায়োরিটি আছে, যেমন মাসল, এই যে এখানে মাসলের ছবি এঁকে রাখছে, মাসল, অথবা ধরো স্টেরয়েডোজেনিক অর্গান যেগুলো আছে, যেমন ধরো অ্যাড্রিনাল গ্ল্যান্ড অথবা টেস্টিস অথবা ল্যাকটেটিং মেমারি গ্ল্যান্ড যেগুলো আছে, হ্যাঁ, এই স্টেরয়েডোজেনিক অর্গানের মধ্যে এরা বেশি পৌঁছায় পেরিফেরাল টিস্যুর মধ্যে। তো যাওয়ার পরে সে কি করবে? কোলেস্টেরলটাকে সে রিলিজ করবে। এই যে কোলেস্টেরল রিলিজ হবে সেলের মধ্যে, তার ফেট হচ্ছে দুইটা, আইদার সে স্টোর হবে অ্যাজ এ কোলেস্টেরল এস্টার, স্টোর হবে, অথবা এই যে কোলেস্টেরল গুলা এখানে রিলিজ হলো তারা বিভিন্ন ধরনের সিনথেটিক ফাংশনে চলে যাবে, যেমন কেউ মেমব্রেন সিনথেসিস করবে, কেউ বাইল অ্যাসিড তৈরি করবে, অথবা কেউ স্টেরয়েড হরমোন তৈরি করবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাইলে এটা হচ্ছে একটা ফেট, যে endocytosed LDL release free cholesterol within the cell which may be stored. Alternatively, the released cholesterol is used for membrane synthesis, steroid synthesis or bile acid synthesis depending on cellular need. গেল একটা ফেট। আর আরেকটা ফেট কি? আরেকটা ফেট হচ্ছে কিছু অক্সিডেন্ট আছে যারা কি করবে? এই এলডিএল কে অক্সিডাইজড এলডিএল এ কনভার্ট করবে। This oxidized LDL is highly chemotactic and is engulfed by macrophage and become foam cell. এই যে এটাকে কি বলবো আমরা? ফোম সেল। ম্যাক্রোফেজ যখন অক্সিডাইজড এলডিএল কে এনগালফ করবে তখন সেটাকে আমরা কি বলবো? ফোম সেল বলবো। ঠিক আছে, এই ফোম সেল গুলা তখন কি হবে? দেখা গেছে অন এক্সেসিভ অ্যাকুমুলেশন they move to subendothelial surface. আমাদের যে আছে ব্লাড মানে আর্টারি বা ব্লাড ভেসেলের যে লাইনিং, এটাকে আমরা কি বলি? এন্ডোথেলিয়াম বলি না? এন্ডোথেলিয়াম বলি। তো এই যে এন্ডোথেলিয়ামের মধ্যে ফোম সেল গুলা গিয়ে কি হবে? জমা হতে থাকে। জমা হতে হতে কি হবে? তারা একটা প্লাক ফর্মেশন করবে। হ্যাঁ, এখানে গ্রোথ ফ্যাক্টর এবং সাইটোকাইনের স্টিমুলেশনের মাধ্যমে তারা এখানে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক তৈরি করবে, করে এই জায়গাটাকে তারা মানে কি বলবো, এই যে লুমেনটা আছে এই লুমেনটাকে তারা অক্লুড করে দিবে,
এবং এখানে অ্যাথেরোস্ক্লেরোসিস হবে। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। ভেরি গুড। সবাই বুঝছো নাকি রিপিট করব? বুঝছি ম্যাডাম। বুঝলেই ভালো। তারপরে আসো মেটাবলিজম অফ এসডিএল। এসডিএল এ কি হচ্ছে দেখো, এসডিএল আমরা অলরেডি বলছি যে এটা মেইনলি লিভারে তৈরি হয় এবং কিছু পোর্শন ইন্টেস্টাইন থেকেও আসে। এবং আমরা যে জানি যে এসডিএল এ কোন কোন লিপিড বেশি থাকে, ফসফোলিপিড আর কোলেস্টেরল বেশি থাকে না? আর এটার মধ্যে যে অ্যাপোপ্রোটিন থাকে সেটা হচ্ছে কি অ্যাপোএসিই। অ্যাপোএসিই। তাহলে 1 নাম্বার স্টেপ হচ্ছে সিনথেসিস এন্ড সিক্রেশন অফ নেসেন্ট এসডিএল টু ব্লাড। সিনথেসিস এন্ড সিক্রেশন অফ নেসেন্ট এসডিএল টু ব্লাড। তাহলে আমরা বলবো যে নেসেন্ট এসডিএলটা কি জিনিস যদি জিজ্ঞেস করে তোমরা বলতে পারবে না যে এটা হচ্ছে ডিসকয়েডাল, এটার মধ্যে ফসফোলিপিড এবং কোলেস্টেরল বেশি থাকে এবং এটা কোটেড থাকে বাই অ্যাপোএসিই। এসডিএল এর কাজ কি বলতো? এসডিএল এর কাজ কি? সিম্পল ভাষায় যদি বলো, এসডিএল এর কাজ হচ্ছে সে পেরিফেরাল টিস্যু থেকে কোলেস্টেরল ধরে নিয়ে আসে। কোথায় নিয়ে আসে? লিভারে নিয়ে আসে না? লিভারে। লিভারে নিয়ে আসে। তাইলে দেখো এই যে নেসেন্ট যে এসডিএলটা, সে দেখো পেরিফেরাল টিস্যু থেকে ফ্রি কোলেস্টেরল সে আপটেক করতেছে। আপটেক করার পরে দেখো লেসিথিন কোলেস্টেরল এসাইল ট্রান্সফারেজ এনজাইম এই কোলেস্টেরলটাকে, ফ্রি কোলেস্টেরলটাকে কোলেস্টেরল এস্টারে কনভার্ট করে। কেন কোলেস্টেরল এস্টারে কনভার্ট করে বলতে পারবা? ফ্রি কোলেস্টেরল থাকলে কি হবে? যদি ফ্রি কোলেস্টেরল থাকে তাহলে কি হবে? ইফ ইট ইজ ফ্রি কোলেস্টেরল, হ্যাঁ, তাহলে তো আর সেলুলার আপটেক হবে না, নেগেটিভ ফিডব্যাক দিবে না যে আমার কোলেস্টেরল আছে, আমি আর কোলেস্টেরল আপটেক করতে পারবো না। ব্যাপারটা এরকম হয়ে যাবে না? তাইলে এইটা ফ্রি কোলেস্টেরলকে কি করবে? কোলেস্টেরল এস্টারে কনভার্ট করবে। তো nascent HDL, এই যে nascent HDL gradually become rich in cholesterol ester and converted to spherical HDL3। তার মানে nascent HDL যেটা ছিল সে পেরিফেরাল টিস্যু থেকে ফ্রি কোলেস্টেরল আপটেক করবে, যেটা লেসিথিন কোলেস্টেরল এসাইল ট্রান্সফারেজের মাধ্যমে কোলেস্টেরল এস্টার হবে এবং এটা রিচ ইন কোলেস্টেরল এস্টার এবং সাইজটাও বেশি, যার জন্য এটার নাম হচ্ছে কি HDL3। এটার নাম হচ্ছে কি HDL3। এই HDL3 দেখতে পাচ্ছ, এই HDL3 আবার কি করবে? পেরিফেরাল টিস্যু থেকে আরো ফ্রি কোলেস্টেরল আপটেক করবে। কেন করবে? কারণ তার মধ্যে ফ্রি কোলেস্টেরল নাই, যদি থাকতো তাহলে করতো না। তো সে ফ্রি কোলেস্টেরল আপটেক করবে। আবার লেসিথিন কোলেস্টেরল এসাইল ট্রান্সফারেজ, এই যে ApoA stimulate লেসিথিন কোলেস্টেরল এসাইল ট্রান্সফারেজ which convert free cholesterol to cholesterol ester and size become even larger than HDL3, যেটাকে আমরা কি বলি? HDL2 বলবো। এখন কি বলবো এটার নাম? HDL2। HDL3 become more larger and become HDL2। আমরা অ্যাপোপ্রোটিনের ফাংশনে একটা কথা বলছিলাম প্রথম ফাংশনে, যে ইট স্টিমুলেট দ্য এনজাইম অফ লাইপোপ্রোটিন মেটাবলিজম। কথা মনে আছে? কথা কি মনে আছে? অ্যাপোলাইপোপ্রোটিনের ফাংশন যখন আমরা বলতেছিলাম, তখন ফার্স্ট ফাংশন আমরা বলতেছিলাম যে অ্যাপোলাইপোপ্রোটিনের কাজ হচ্ছে সে লাইপোপ্রোটিন মেটাবলিজমের বিভিন্ন এনজাইমকে সে স্টিমুলেট করে। সো এখানে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিলাম যে ApoA stimulate lecithin cholesterol esterase transferase which convert free cholesterol to cholesterol ester। তাইলে এখানে আরো বেশি কোলেস্টেরল এস্টার এবং সাইজ আরো বড় হয়েছে, যার জন্য এটাকে আমরা কি বলবো? HDL2 বলবো। এই HDL2 দেখতে পাচ্ছ সে কোথায় যাবে? লিভারে যাবে। বেশিরভাগ গুলাই চলে যাবে লিভারে, গিয়ে সেখানে কোলেস্টেরল অফলোড করবে, মানে কোলেস্টেরল রিলিজ করবে। এই যে কোলেস্টেরল রিলিজ হবে, কিছু কোলেস্টেরল বাইলের সাথে এক্সক্রিয়েশন হয়ে চলে যাবে, কিছু বাইল অ্যাসিড তৈরি করবে এবং কিছু VLDL রিপ্যাকেজিং এ হেল্প করবে। আর কিছু অল্প কিছু HDL2 তারা হেপাটিক লাইপেজ এসে এর মধ্যে যে ফসফোলিপিড ছিল এবং
টিএজি ছিল তাদেরকে মেটাবলিজম করবে, করার ফলে এটা আবার সাইজটা কমে যাবে, হয়ে এটা আবার এসডিএল 3 তে কনভার্ট হবে। তো এই যে HDL2 থেকে HDL3, আবার HDL3 থেকে HDL2, এই যে সাইকেল, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো HDL সাইকেল। এটাকে আমরা কি বলবো? HDL সাইকেল বলবো। ঠিক আছে, তোমরা শুনতে পাচ্ছ? হুও বলো না, হাও বলো না। জি ম্যাম। ফ্রি জি কোলেস্টেরল ম্যাম। হ্যাঁ, শেষ মুহূর্ত, আমাদের সময় প্রায় শেষ। তো আমি আরেকবার বলি যে আমাদের লিভার এবং ইন্টেস্টাইন থেকে কি হচ্ছে, নেসেন্ট HDL টা তৈরি হলো এবং ব্লাডে রিলিজ হলো। নেসেন্ট HDL কি জিনিস তুমি যদি বলো, তো তুমি বুদ্ধি খাটায় বলবা যে এটার মধ্যে যেহেতু ফসফোলিপিড এবং টিএজি বেশি থাকে, ফসফোলিপিড এবং টিএজি যেহেতু বেশি থাকে। শুনতে পাচ্ছ নাকি আবার কেটে দিলাম? না ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। ভেরি গুড। তাহলে এই যে নেসেন্ট HDL টা হচ্ছে, এটাতে টিএজি এবং ফসফোলিপিড বেশি থাকবে এবং এটার মধ্যে FOAC থাকবে এবং তার কাজ হচ্ছে পেরিফেরাল টিস্যু থেকে ফ্রি কোলেস্টেরল আপটেক করা। এই ফ্রি কোলেস্টেরলটা ফ্রি থাকবে না, সে কোলেস্টেরল এস্টারে কনভার্ট হবে এবং এটা করবে লেসিথিন কোলেস্টেরল অ্যাসাইল ট্রান্সফারেজ এনজাইম। এবং এট দিস পয়েন্টে যে মানে একটু বড় যে HDL টা তৈরি হবে সেটার নাম হচ্ছে HDL3। এই HDL3 কি করবে, আবার কিছু ফ্রি কোলেস্টেরল আপটেক করবে, করে আরো বড় হবে, সেটার নাম হচ্ছে HDL2। HDL2 বেশিরভাগই চলে যাবে লিভারে, গিয়ে সেখানে সে কোলেস্টেরল রিলিজ করবে, করে কিছু বাইলের সাথে এক্সক্রিয়েশন হয়ে যাবে, কিছু বাইল অ্যাসিড তৈরি হবে এবং কিছু VLDL এ কনভার্ট হবে। আর অল্প কিছু সংখ্যক HDL2 হেপাটিক লাইপেজের মাধ্যমে, হেপাটিক লাইপেজ আসবে, এসে তাদের যে টিএজি এবং ফসফোলিপিড আছে, সব লিপিডই কিন্তু লাইপোপ্রোটিনের মধ্যে সব মানে লিপিডই থাকে, মানে কারো কনসেন্ট্রেশন বেশি, কারো কনসেন্ট্রেশন কম। সো এখানে যে HDL2, তার মধ্যে যে টিএজি এবং ফসফোলিপিড ছিল, হেপাটিক লাইপেজ তাদেরকে ডাইজেস্ট করবে, করে তখন আবার সাইজটা একটু কমে যাবে। সাইজ কমে গেলে সেটা হয়ে যাবে আবার HDL3। এই যে সাইকেল, এটাকে আমরা কি বলবো? HDL সাইকেল বলবো। এখন আসো, সবচেয়ে ইম্পর্টেন্ট শর্ট নোট যেটা পরীক্ষাতে আসে সেটা হচ্ছে কি, রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট। একটা হচ্ছে তো HDL কি করতেছে, তোমরা যে ফাংশনটা জানো যে HDL কি করতেছে, পেরিফেরাল টিস্যু থেকে কোলেস্টেরলকে লিভারে নিয়ে যায়, এটা হচ্ছে কোলেস্টেরল ট্রান্সপোর্ট। ঠিক আছে, অথবা LDL কি করে, LDL কি করে, লিভার থেকে নিয়ে যাচ্ছে হচ্ছে পেরিফেরাল টিস্যুতে, এটা হচ্ছে জাস্ট কোলেস্টেরল ট্রান্সপোর্ট। তাইলে এই যে এখানে বললো যে রিভার্স, এই রিভার্স কথাটার মানে রিভার্স দিয়ে সে কি বুঝাইতে চাইলো আমাকে একটু বলতে পারবা? আমি এখান থেকে বলি যে রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট ইনভলভ ইফ্লাক্স অফ কোলেস্টেরল ফ্রম পেরিফেরাল সেল টু HDL, esterification of cholesterol by LCAT, binding of the cholesterol ester rich HDL to liver and steroidogenic cell, and then selective transfer of the cholesterol ester into this cell and the release of lipid depleted HDL3. বুঝতে পারছো রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্টটা কি জিনিস? প্রথমে হচ্ছে HDL পেরিফেরাল টিস্যু থেকে কোলেস্টেরলটাকে আপটেক করে লিভারে নিয়ে যাবে, লিভারে যাওয়ার পরে কিন্তু এখানে শেষ কোলেস্টেরল ট্রান্সপোর্ট। কিন্তু লিভার কি করবে, এই কোলেস্টেরলটাকে আবার সেলুলার নিড অনুযায়ী আবার যে মানে পাঠাবে অন্য সেলগুলাতে, স্টেরয়েডোজেনিক অর্গানে, অথবা ধরো সে বাইল অ্যাসিড তৈরি করবে, এই যে সেলুলার নিড অনুযায়ী আবার যে সে কোলেস্টেরলটাকে ডিস্ট্রিবিউট করবে, এটা হচ্ছে রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি ম্যাম। Yes. তাইলে যে জিজ্ঞেস করতেছিলা যে HDL গুড কোলেস্টেরল, তার কনসেপশন কি ক্লিয়ার? Yes, ma'am. রুল 43, তুমি 43 না? রুল 43 না? জি ম্যাম। ঠিক আছে, তাইলে আমাদের কনসেপশন তাইলে ক্লিয়ার। তাইলে আমাদের লাইপোপ্রোটিন মেটাবলিজম শেষ, তোমাদের নেক্সট ক্লাসের সময় হয়ে গেছে। তোমাদের কিন্তু বেশিক্ষণ লাগবে না, তোমরা যদি ফিগার গুলা ফলো করো তোমাদের 20 থেকে 30 মিনিট সময় লাগবে পুরো লাইপোপ্রোটিন মেটাবলিজম করতে।
প্রথমের টেকনিক হচ্ছে সবগুলোর সোর্স করতে হবে, কোনটার গায়ে কোন অ্যাপোপ্রোটিন থাকে জানতে হবে এবং কোনটাতে কোন লিপিড বেশি থাকে জানতে হবে। তারপরে মোটামুটি সবগুলাই সেম। তো তোমরা পড়ো, ফিগার আঁকবা। আমি সবসময় বলি যে কোনো সাবজেক্টে ফিগার এবং ফ্লো চার্ট এই দুইটা জিনিস অবশ্যই ফলো করবা, তোমাদের পড়াশোনা অর্ধেক হয়ে যাবে। তো ভালো থাকো সবাই, সুস্থ